হয়েছে ভেবে কলটা কেটে দিয়ে একটু পর আবারও কল ব্যাক করলো, তবে এবার আর ফোনটা রিসিভ হলো না। রায়ানের চোখে তখন ভাসছে অতীতের কিছু সুন্দর দৃশ্য, হাস্যোজ্জ্বল কিশোরীর মুখ। আজ এতগুলো বছর পর প্রিয় মানুষের কণ্ঠস্বর রায়ানের বুকে ঝড় সৃষ্টি করেছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে সিনহাকে জড়িয়ে ধরতে। রায়ানকে সিনহা ভুলে গেছে, তবে রায়ান তো আজও নিজের মনের মণিকোঠায় যত্ন করে তুলে রেখেছে সিনহার সকল স্মৃতি। রায়ানের বড্ড ইচ্ছে করছে সিনহাকে গিয়ে নিজের পরিচয়টা দিতে, বলতে সে আজও সিনহার অপেক্ষায় আছে। ভোর 5টা, প্রিনিশা এখনো বের হয়নি চেঞ্জ করে। আজান অপেক্ষা করতে করতে এবার দরজা গিয়ে টোকা দিল, বলল, তোমার হয়নি এখন নাকি আবার ঘুমিয়ে পড়লে? ভেতর থেকে কোনো উত্তর এলো না প্রিনিশার। আজান আরও কয়েকবার টোকা দিল দরজায়। শেষবার টোকা দিতেই দরজা খুলে বেরিয়ে এলো প্রিনিশা, পরনে কালো রঙের টি শার্ট আর লেগিংস। আজান অপলক প্রিনিশাকে পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করতেই দেখলো প্রিনিশার গলার পাশে লাল লাল জখম কয়েকটি দাগ। দাগগুলো হাত দিয়ে কোনো রকমে আড়াল করার চেষ্টা করছে প্রিনিশা, তবে তাতে কোনো লাভ হচ্ছে না। তা দেখে আজান দেওয়ালে হেলান দিয়ে বুকে দুহাত গুষ্ট, বলল, দম বন্ধ করে লাগছে জান, মনে হচ্ছে এখনই শেষ আটকে মরে যাব। বিচলিত হলো প্রিনিশা, জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? পানি খাবেন? না, তোমাকে দেখে আমার শ্বাস আটকে আসছে, দূরে সরে একটু না হলে। কথাটা শোনা মাত্র প্রিনিশা 2 কদম পিছিয়ে গেল। আজান হাসলো তা দেখে, বলল, ভয় পেও না, ভয় পেও না, এখন কিছু করবো না, বড় হওয়ার একটু। প্রিনিশার কান লাল হয়ে গেল কথাটা শুনে। আজান হয়তো তা বুঝলো, কথা ঘোরাতে বলল, চলো আমার ওয়ার্কআউট রুমে। বলেই আজান হাঁটা দিল। ওর পিছু পিছু প্রিনিশাও গেল। রুমে এসেই প্রিনিশা ভালো করে চারপাশ দেখতে লাগলো। ব্যায়াম করার যাবতীয় জিনিস এখানে রয়েছে, সাথে রয়েছে বড় দুটো আয়না এবং পাশে ছোট একটা চেঞ্জিং রুম। প্রিনিশা ঘুরে ঘুরে সবটা দেখলো। রুমের একপাশে বড় একটা থাই গ্লাস আছে, সেখানে থেকে পুরো শহরটা দেখা যায়। ভীষণ মুগ্ধ করে এই দৃশ্য প্রিনিশাকেও। ও আজানকে জিজ্ঞেস করে, আপনাকে তো আমি ব্যায়াম করতে দেখিনি কোনো দিন। আমি ঘুম থেকে উঠেই ব্যায়াম করি, তখন তুমি ঘুমিয়ে থাকো, তাই জানো না। ও, ওটা কি? কোনটা? প্রিনিশা দেখলো থাই গ্লাসের পাশে একটা গিটার রাখা আছে। দেখে মন হচ্ছে নতুন গিটার, তার পাশে একটা ইলেকট্রিক গিটারও রয়েছে। এগুলো দেখে প্রিনিশা জিজ্ঞেস করলো, আপনি গিটার বাজাতে পারেন? হ্যাঁ। আমাকে শোনাবেন? অবশ্যই। আজান ইলেকট্রিক গিটারের পাশ থেকে অন্য গিটারটা তুলে নিল। প্রিনিশাকে দুটো চেয়ার আনতে বলল। প্রিনিশা চেয়ার আনলো, মুখোমুখি বসলো দুজন। আজান গিটারের সুর তুলতেই প্রিনিশা তড়িঘড়ি করে বলল, একটা গান শোনাবেন? আমি গান পারি না, তবে তুমি সঙ্গ দিলে চেষ্টা করতে পারি। প্রিনিশা একটু সময় নিয়ে কিছু একটা ভাবলো, বলল, ঠিক আছে, আপনি শুরু করুন, আমি গলা মেলাবো। আজান গলা ঝাড়া দিয়ে গিটারের সুর তুলতে শুরু করলো। গুনগুন করে গেয়ে উঠল, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। গানের লাইনগুলো শোনা মাত্র প্রিনিশার মাঝে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আজানের দৃষ্টি স্থির প্রিনিশার দিকে। প্রিনিশা একটু সংকোচ নিয়ে পরের লাইনগুলো গেয়ে উঠল, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। সকাল 10টা। সিনহা মায়ের সাথে হাতে হাতে কাজ করছিল। এমন সময় দরজায় বেল বেজে ওঠে। সায়রা বেগম ময়দা মাখছিলেন, তাই সিনহা গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই সিনহা দেখলো শফিক সাহেব দাঁড়িয়ে আছেন এবং তার পাশে একজন ছেলে। সিনহার এই মুহূর্তে ছেলেটাকে চেনা চেনা লাগলেও ঠিক মনে করতে পারছিল না ছেলেটি কে, তাই এটা নিয়ে আর বেশি ভাবল না। সরে দাঁড়ালো। শফিক সাহেব রায়হানের সাথে ভেতরে এসে বসলেন। শায়লা বেগম হাত মুছে এসে জিজ্ঞেস করলেন,
তোমার তো কালকে ফেরার কথা ছিল গো। হ্যাঁ, কিন্তু আসার সময় অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন একটা ছেলে আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের কথা শুনে সিনহা চিন্তিত হয়ে বলল, হসপিটালে কেন যেতে হয়েছিল বাবা? কি হয়েছে তোমার? প্রেশার বেড়েছিল নাকি? মেয়ের প্রশ্নে চুপ করে রইলেন শফিক সাহেব। তা দেখে রায়ান বলল, আঙ্কেলের একটা ছোট স্ট্রোক হয়েছিল, ডক্টর বলেছেন যত দ্রুত সম্ভব ওপেন হার্ট সার্জারিটা করে ফেলতে। কথাটা শুনে সিনহা বাবার পাশে বসলো, বলল, কেন তুমি একা একা গেলে বাবা? যদি কিছু হয়ে যেত তোমার? সিনহার চোখের কোণে পানি চিকচিক করছে। তা দেখে শফিক সাহেব মেয়ের মাথায় হাত রাখলেন, বললেন। সিনহা এবার রায়ানের দিকে তাকালো, বলল, ধন্যবাদ আপনাকে। প্রত্যুত্তরে স্মিত হাসল রায়ান। তার চোখ জোড়া ব্যস্ত সিনহাকে দেখতে। মেয়েটার মাঝে অনেক পরিবর্তন এসেছে। আচ্ছা, মেয়েটার বর কেমন হয়েছে? সেও কি রায়ানের মতো করেই মেয়েটাকে ভালোবাসে? জানতে ইচ্ছে করে রায়ানের, তবে প্রশ্নটা করে ওঠা হয় না। নিজের অনুভূতিগুলোকে চেপে রেখে রায়ান হাসি মুখে কথা বলে। সে জানায় দুপুরেই ঢাকায় রওনা হবে। তবে এতে রাজি হন না শফিক সাহেব। তিনি রায়ানকে দুপুরে না খাইয়ে ছাড়বেন না। বাধ্য হয়ে রায়ান বিকাল পর্যন্ত থাকে। তবে এতটা সময়ের মাঝেই সিনহার সাথে রায়ানের আর দেখা হয়নি। রায়ানের চোখ বারবার সিনহাকে খুঁজে চলছিল। দেখতে দেখতে রায়ানের যাওয়ার সময় হয়ে যায়। তখন রায়ানকে বিদায় জানাতে সিনহা দরজার কাছে আসে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে ঘুমিয়েছিল, চোখ মুখ কেমন ফোলা। রায়ান সবার কাছে বিদায় নিয়ে সিনহার সামনে যায়। ছোট করে হেসে বলে, ভালো থাকুন অনুষা, আমি আসছি। অনুষা নামটা মাথায় বাড়ি খায় সিনহার। তার পুরো নাম অনুষা ইসলাম সিনহা। একমাত্র রায়ানই তাকে এই নামে ডাকত। তবে কি এই রায়ানই প্রাক্তন প্রেমিক? কথাটা ভাবতেই সিনহার মস্তিষ্কে বিদ্যুতের শক লাগে। জিজ্ঞেস করে, আপনি কে? পরিচয় কি আপনার? সিনহার এমন প্রশ্নে রায়ান থতমত খায়। বুঝতে পারে সে একটা ভুল করে ফেলেছে। এতদিন পর সিনহার সাথে কথা বলার সুযোগ পেয়ে সে অতীতে ডাকা নামে সিনহাকে ডেকে ফেলেছে। রায়ানকে চুপ থাকতে দেখে সিনহা আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করে। তা শুনে শফিক সাহেব বলেন, কি হয়েছে সেনা, হঠাৎ এমন রিয়াক্ট করছো কেন? বাবার প্রশ্নের উত্তরে সিনহা বলে, উনি এইমাত্র আমাকে অনুষা নামে ডাকলো বাবা। এই নামে তো রায়ান আমাকে ডাকতো। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি। শফিক সাহেবের এবার অতীত মনে পড়ল। কয়েক বছর আগে তার মেয়ে ভয়াবহ অসুস্থ হয়ে পড়েছিল, কিছুতেই সুস্থ হচ্ছিল না। শেষে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। সেই সাইকিয়াট্রিস্ট ধরতে পারে সিনহার আসল অসুখ। সিনহা তার কাছে নিজের এবং রায়ানের কথা শেয়ার করে। সব কথা শুনে সেই সাইকিয়াট্রিস্ট সিনহার পরিবারকে জানান বিষয়টা। আজ এতগুলো বছর পর আবার এই অতীত যে সবার সামনে এসে দাঁড়াবে তা কল্পনাতেও ছিল না শফিক সাহেবের। তিনি ধীর কণ্ঠে রায়ানকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি সেই ছেলে? রায়ান নির্দ্বিধায় জবাবে বলল, জি আঙ্কেল। শফিক সাহেব থম মেরে গেলেন। রায়ান পরিস্থিতি বুঝতে পেরে বলল, আমি আসছি আঙ্কেল, দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে আর দাঁড়ালো না রায়ান, দ্রুত পায়ে চলে গেল। সিনহা সেদিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে রইল। আজ কতগুলো বছর পর রায়ানকে দেখল সে। ছেলেটা আগের থেকে অনেকটাই পাল্টে গেছে, বেশ সুদর্শনও হয়েছে। আচ্ছা, রায়ানকে তো তার বউ সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয়নি। কেমন আছে সেই মেয়েটি জানতে ইচ্ছে করল সিনহার, তবে জানার সুযোগ আর নেই। কথাটা ভেবে এক দীর্ঘশ্বাস ফেলে সিনহা নিজের রুমে চলে গেল। কেটে গেল 2 মাস। সিনহার সাথে রায়ানের আর দেখা হয়নি। ওই দিনের পর শফিক সাহেব ভেবেছিলেন সিনহা হয়তো কিছু করবে, কিন্তু না, সিনহা একদম স্বাভাবিক ছিল, যেন কিছুই হয়নি। তা দেখে একদিকে যেমন শফিক সাহেব মানসিক শান্তি পেয়েছেন, অন্যদিকে চিন্তাগ্রস্তও হয়েছে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। 1 মাস আগে তাসফিন ডিভোর্স পেপার পাঠিয়েছে, সিনহা তাতে সাইন করেনি। মেয়ের মনে কি চলছে তা বোঝা মুশকিল। আজকাল সিনহা রুমেই থাকে সারাদিন, খাওয়ার সময় যা একটু বের হয়, এছাড়া ডাকলেও সিনহাকে পাওয়া যায় না। শফিক সাহেব ও সায়রা বেগম মেয়ের এই অবস্থা আর দেখতে পারছেন না। এলাকার মানুষের মাঝেও কানাঘুষা শুরু হয়েছে যে শফিক সাহেবের মেয়ের স্বামীর ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
কেউ কেউ তো বলছে সিনহা নিজের পরকীয়া করে স্বামীর ঘর ছেড়ে এসেছে। বাড়ির বাইরে এখন বের হওয়াও মুশকিল হয়ে গেছে। লোকে দেখলেই জিজ্ঞেস করে সিনহার ব্যাপারে। শফিক সাহেব জানেন তার মেয়ে কতটা নরম স্বভাবের। সিনহা যদি একবার এসব কথা শোনে তাহলে সহ্য করতে পারবে না। তাই শফিক সাহেব ঠিক করেছেন সিনহাকে তার মামা বাড়ি ঢাকায় পাঠাবেন। এতে রাজি নন সায়রা বেগম। ছোটবেলা থেকেই যারা মেয়েটাকে বড় হতে দেখলো তারা যদি আজ সিনহাকে নিয়ে এমন কুকথা বলতে পারে তবে তার ভাই ভাবি ভাইয়ের বউ কোন ছাড়, তার তো একা বেশে মেয়েটাকে আরও কথা শোনাবে। সায়রা বেগমের কথা যৌক্তিক, তবে শফিক সাহেবের কাছে এছাড়া কোনো উপায় নেই। তাই তিনি সিনহাকে ডেকে পাঠিয়েছেন কথা বলবেন বলে। সিনহা এমনিতেই রুম থেকে বের না হলেও শফিক সাহেব ডেকেছেন শুনে সিনহা দ্রুত রুম থেকে বেরিয়ে বসার ঘরে আসে। বলে, ডেকেছো বাবা? শফিক সাহেব মেয়ের দিকে তাকালেন। বড্ড মায়া হলো তার মেয়ের মুখের দিকে তাকিয়ে। বললেন, আমি ঠিক করেছি তুমি এখান থেকে তোমার মামার কাছে থাকবে। এত তোমার মামার কোনো আপত্তি নেই। এখানে তোমার কি মত? হঠাৎ করে মামা বাসায় কেন পাঠাতে যাচ্ছ বাবা? মেয়ের পাল্টা প্রশ্ন শুনে শফিক সাহেবের কপালে ভাঁজ পড়ল। তিনি বললেন, মিথ্যা বলবে না। এখানকার মানুষজনের তেমন আধুনিক চিন্তা ধারণা না। তার নানার কথা রটিয়ে বেরিয়েছে তোমার নামে। আমি চাই আমার মেয়ের নামে কেউ কোনো কথা বলুক। তাই আমি তোমাকে এখানে রাখতে চাচ্ছি না। ভুল বুঝো না মা। বাবার কথা শুনে মলিন হাসল সিনহা। পাশের সোফাটাকে বসল। আজকাল পায়ে একটু একটু পানি আসতে শুরু করেছে। বেশিরভাগ সময়ই পাটা বড্ড ঝিমঝিম করে। এখনও তার ব্যতিক্রম নয়। সিনহা বাবার দিকে তাকালো, বলল, আমি মামা বাসায় যেতে পারবো না বাবা। কি গ্যারান্টি আছে ওখানে যাবার পর লোকে আমাকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ কথা বলবে না? শফিক সাহেব জানেন মেয়ের কথা সত্য, তবুও বাবার মন তো তার সামনে যদি কেউ এমন কথা বলেন তো তার সহ্য হতে হবে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন। সিনহা বাবাকে চুপ করে থাকতে দেখে বলল, আমি তো পড়াশোনাটাও শেষ করতে পারলাম না বাবা। নতুন করে কারো ঘাড়ের বোঝা হতে চাইছি না, আর কিছু করতে চাই। আমি কি করবে? আমি টুকটাক পার্লারের কাজ শিখেছিলাম, মনে আছে তোমার? সেটাই শুরু করি। শফিক সাহেব ভ্রু কুঁচকে ফেললেন কথাটা শুনে। এই অবস্থায় মেয়েটা পার্লারের কাজ করবে? বাবা হয়ে এটাও তাকে দেখতে হবে না। তিনি থাকতে তার মেয়ের এত খারাপ দিন আসবে না। কথাটা ভেবে তিনি বললেন, আমি বেঁচে থাকতে আমার মেয়ের নিজের খাটে খাইতে পারবো। আমি তোমার ভালোর জন্য ঢাকা পাঠাতে চেয়েছিলাম, কিন্তু তোমার যদি যেতে ইচ্ছে না করে তবে থাকো। সিনহা দীর্ঘশ্বাস ছাড়লো বাবার কথা শুনে। এই মানুষটা সবসময় তাকে আগলে রাখে। এতটা আগলে রাখা ঠিক হয়নি। যদি একটু একা ছাড়তো তবে আজ সিনহা এতটা দুর্বল হয়ে পড়তো না। কথাগুলো ভাবতে ভাবতে সিনহা উঠে গেল। তখনই সায়রা বেগম চা নিয়ে এলেন শফিক সাহেবের জন্য। শফিক সাহেব চায়ের কাপটা নিতেই সায়রা বেগম পাশের সোফায় বসলেন। জিজ্ঞেস করলেন, মেয়ে রাজি হয়েছে? চায়ের চুমুক দিয়ে শফিক সাহেব বললেন, না, আর তাই আমি ওর ইচ্ছে বিরুদ্ধে ওকে পাঠাবো না। এ তুমি কি কথা বলছো সিনহার বাবা? তুমি জানো না এলাকার লোকেরা কি সব কথা বলে? যেদিন তো খবর পেলাম সিনহার বিয়েতে যারা তাসফিনের বাবা মা হয়ে এসেছিল তারা আসলে থিয়েটারে কাজ করে। এ কথা জানার পর এলাকার লোকেরাও আরো ছিছি করছে। সবার ধারণা সিনহার বিয়েটা মিথ্যে ছিল, কোনো খারাপ চক্করে পড়েছিল মেয়েটা। কথাগুলো শুনে এক দীর্ঘশ্বাস ছাড়লেন শফিক সাহেব। বললেন, কথাটা তো মিথ্যা লয় শাওলা। বিনা অপরাধে আমার মেয়েটাকে শাস্তি এমন জঘন্য কাজ করা হয়েছে। আমার বিশ্বাস আল্লাহ ঠিকই এর বিচার করবে। কথাটা বলে শফিক সাহেব উঠে গেলেন। সায়রা বেগম ডুকরে কেঁদে উঠলেন। বললেন, আমরা কোনো রাজা বাচ্চা নই, আমাদের সমাজে বসবাস করতে হয়। এমন কানাঘুষো নিয়ে কতদিন থাকা যায়? আমাদের এক ঘরে করে দিয়েছে প্রায়। তারপর মেয়েটা প্রেগনেন্ট, কেউ তেমন কথা বলে না। রাস্তায় দেখা হলে আবার যারা কথা বলে তারা সিনহাকে জড়িয়ে নানান কুৎসা ঘটায়। মায়ের কথাগুলো দরজার আড়াল থেকে শুনল সিনহা।
নিজের অজান্তেই চোখের পানি চলে এলো তার। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুখে সিনহা নিজের রুমে গেল। সকাল 8টা। প্রিনিশা পাঞ্চিং ব্যাগে একের পর এক ঘুষি দিয়ে চলেছে। তার সামনেই কফির মগ হাতে আজহান বসা। কয়েকবার হিট করার পরই প্রিনিশা হাঁপিয়ে গিয়ে আজহানের পাশে বসল। আজহান পানির বোতলটা এগিয়ে দিল প্রিনিশার দিকে। প্রিনিশা এক নিঃশ্বাসে অর্ধেক বোতল পানি খেয়ে ফেলল। হাঁপিয়ে গিয়ে আজহানের কাঁধে মাথা রাখলো, বলল, আমি বড্ড হাঁপিয়ে গেছি আজহান, আজ আর পারবো না। এটা বলে হবে না, কম করে হলে আরো 20 বার তোমাকে হিট করতে হবে। আমি পারবো না। পারবে, আমি আছি তোমার পাশে। প্রিনিশা করুণ দৃষ্টিতে তাকালো আজহানের দিকে। আজহান প্রিনিশার কপালে ঠোঁট ছোঁয়ালো, বলল, তুমি এখন আগের মতো নেই, অনেকটা পরিবর্তন এসছে তোমার মাঝে। এই ব্যাপারটা কি খেয়াল করেছো? যেমন? আগে আমার কাছে এলে তোমার অস্বস্তি হতো, এখন তা হয় না। আগে কথা বলতে তুমি সংকোচ বোধ করতে বা তোমার জড়তা কাজ করতো, তবে এখন আর তা হয় না। সব থেকে বড় কথা, তোমার আত্মবিশ্বাস বেড়েছে। কি তোমাকে আঘাত করতে আসলে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারবে। আজহানের কথাগুলো শুনেই প্রিনিশা অবাক হলো। অনুভব করলো আজহান ঠিকই বলেছে, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে আত্মবিশ্বাসটা ভীষণ জরুরি, যা ইতিমধ্যে প্রিনিশার তৈরি হয়েছে। প্রিনিশাকে ভাবতে দেখে আজহান কফির মগে শেষ চুমুকটা দিল, বলল, আমাকে একটা কাজে 3 দিনের জন্য মালয়েশিয়া যেতে হবে। কেন? একটা ডিল সাইন করতে। তুমি যাবে আমার সাথে? আপনি তো অফিসের কাজে যাবেন, আমি একা একা কি করবো? সেটাও ঠিক, তবে কি একা থাকতে পারবে? প্রিনিশা ভাবলো কিছুক্ষণ, এরপর বলল, আপনি রিজভি ভাইকে নিয়ে যাবেন? তাহলে ফিয়াপুকে আমার সাথে থাকতে বলুন। এমনিতেও আপুর সাথে আমার এখনো পরিচয় হয়নি, কয়েকদিন ফিমা আপুর না হয় আমার সাথে থাকুক, আলাপ পরিচয় হয়ে যাবে। ভালো আইডিয়া। আমি রিজভিকে কল করেছি, ওয়েট। আজহান পকেট থেকে ফোন বের করলো, ডায়াল করলো রিজভির নাম্বারে। কয়েকবার রিং হওয়ার পর রিজভি কল রিসিভ করলো। আজহান জিজ্ঞেস করলো, কি খবর? আর খবর, সকাল থেকে 3 বালতি কাপড় ধুয়েছি স্যার, কোনোটা শেষ, এখন কাপড়গুলো মেলতে যাচ্ছে। করুণ সুরে বলল রিজভি। তা শুনে প্রিনিশা হাসলো। হাসি শুনে আজহান প্রিনিশার দিকে তাকিয়ে বলল, কাপড় ধোয়া ভালো, এতে ব্যায়াম হয়। স্যার মজা নিয়েন না, কালকে রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দেরিতে বাসে ফিরেছিলাম, তখন থেকে মহিলা রেগেছিল। এরপর আবার খাওয়ার সময় বলেছিলাম রান্না ভালো হয়নি, মুখে দেওয়া যায় না, তাই সকাল থেকে এমন নির্মম অত্যাচার করছে আমার উপর। অসহায় কণ্ঠে কথাগুলো বলল রিজভি। তা শুনে আজহান সান্ত্বনা দিয়ে বলল, তুমি কাজ করো, ফিমাকে নিয়ে ভিলায় চলে আসো। আজ রাতে তো আমরা মালয়েশিয়া যাচ্ছি, ফিমা আর প্রিনিশা একসাথে থাকো কয়েকটা দিন। ঠিক আছে স্যার। বলে কল কেটে দিল রিজভি। প্রিনিশা গড়াগড়ি করে কিছুক্ষণ হাসলো, এরপর বলল, যাক, ফাইনালি ভাইয়ার বেয়ার জীবনটা ঠিক করতে কে একজন এসেছে। হঠাৎ করে প্রিনিশার মন খারাপ হয়ে গেল। বলল, সবাই ভালো আছে আজহান, কিন্তু সিনহা, ওর কি খবর? ও কেমন আছে? ওর দেওয়ার ঠিকানায় সেদিন দেখা করতে গিয়েছিলাম, দেখলাম ওর বাসা ছেড়ে চলে গেছে। আমার বড্ড খারাপ লাগে ওর জন্য। আমি শিওর তাসিম ভাইয়া সাথে ও হ্যাপি নেই। আজহান কথাগুলো চুপচাপ শুনল, মনে মনে ভাবল। রাত 9টা। অনুশ্রী নিজের ডিউটি শেষ করে হসপিটাল থেকে বের হতেই তাসফিনকে দেখতে পেল। তাসফিন ফোনে কারো সাথে চিল্লাচিল্লি করছিল, তা দেখে অনুশ্রী জিজ্ঞেস করল, কার উপর এমন রাগ ঝাড়ছিস? চিনবি না তুই, তবে বেয়াদবগুলো একটা কাজ ঠিক মতো করতে পারে না। আজ 2 মাস হয়ে গেল একটা কথা প্রিনিশার কানে তুলতে পারছে না, তারা নাকি প্রিনিশার অব্দি পৌঁছাতেই পারছে না। আরে কে এমন আছে প্রিনিশার সামনে যে কোনো বিপদ ও ত্রিসীমানা পর্যন্ত যেতে পারে না? তাসফিনের বলা কথাগুলোর মাথায় ঢুকলো না অনুশ্রীর, তাই জিজ্ঞেস করো, কি সব বলছিস? প্রিনিশাকে? কেউ না, তুই এখানে কেন? এটা কেমন প্রশ্ন? আমি এখানে চাকরি করি, ভুলে গেলি? ও হ্যাঁ, বাড়ি যাচ্ছিস? আচ্ছা যা। কথাটা পরেই তাসফিন যেতে নিলে অনুশ্রী পেছন ডাকলো, বলল, তাসিন, একটা সত্য কথা বলবে? কি? সেই দিন তোর সাথে আসা মেয়েটা কে ছিল? ও কি সত্যিই তোর ওয়াইফ? তাসিন, তুই কোনো ভুল করছিস না তো?
তাসফিন পিছন দিকে ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অনুশ্রীর দিকে, বলল, আমার লাইফ আমাকে বুঝতে দে। তুই আমার ভালো একজন বন্ধু তাফসিন, আর তাই বলছি কথাগুলো। আমার সেদিন সিনহাকে দেখে মনে হয়নি ও মিথ্যা বলেছে, আর সব থেকে বড় কথা ও প্রেগনেন্ট ছিল। তো বাচ্চার বাবা তুই না তো? তাসফিন উত্তর করল না। অনুশ্রী বলল, আর যাই করিস নিজের সন্তানকে অস্বীকার করার মতো পাপ করিস না তাফসিন। জ্ঞান দিস না তো, এখান থেকে যা। কথাটা বলে হন হন করে চলে গেল তাসফিন। সবে মাত্র ফজরের আজান শেষ হয়েছে। শায়লা বেগম নামাজ পড়তে উঠেছেন। প্রতিদিনকার মতো নামাজ পড়তে যাওয়ার আগে সিনহার রুমে এলেন। দেখলেন বিছানা ফাঁকা, বিছানার মাঝখানে একটা ডায়েরি, তার নিচেই একটা চিঠি রাখা। শায়লা বেগম কৌতূহলী হয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলেন। প্রিয় বাবা মা, আমি জানি আমি তোমাদের যোগ্য সন্তান হতে পারিনি। বিনা কারণে আমার জন্য তোমরা সমাজে অপমানিত হচ্ছ। আমি তোমাদের কখনো দুঃখ দিতে চাইনি, অথচ আজ আমার জন্য তোমাদের দুঃখের শেষ নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একা বাঁচার। চলে যাচ্ছি আমি। মাঝে মাঝে ফোন করব তোমাদের। আমার চিন্তা করো না, এতদিন তো আগলেই রেখেছিলে আমাকে। দেখলে তো ফলস্বরূপ কি হলো। এবার আমার জীবনের লড়াইটা আমাকে একা লড়তে দাও। তোমরা ভালো থেকো। বাবার অপারেশনটা যত দ্রুত সম্ভব করিয়ে নিও। আল্লাহ হাফেজ। ইতি, তোমাদের অযোগ্য কন্যা সিনহা। রাতের মাঝপ্রহর। তাসফিন নিজের রুমের ডিভানের ওপর বসে আছে, হাতে ওয়াইনের গ্লাস, চোখে মুখে হিংস্রতা। তাসফিনের মনে উত্থাল পাথাল ঝড় বইছে। সে নিজে কি চাচ্ছে সে জানে না। আজ 2 মাস হয়ে গেল সিনহার সাথে তার কোনো যোগাযোগ নেই। মেয়েটাকে ভুলে যাওয়ার কথা তাসফিনের, অথচ প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে তাসফিন পুড়ছে সিনহার বিরহে। এই কেমন বিষাক্ত অনুভূতি। সে যা চেয়েছিল তা করতে পেরেছে। বোনের মৃত্যুর প্রতিশোধ সে অর্ধেক নিয়েছে। এবার প্রিনিশার পালা। রায়ানের জীবনের দুজন প্রিয় মানুষের এমন অবস্থা করবে বলেই তো এতগুলো বছর ধরে সবটা প্ল্যান করেছে তাসফিন। তাহলে আজ কেন মন সায় দিচ্ছে না? তাসফিন বুঝতে পারছে না কিছু। নিজেকে এলোমেলো লাগছে। তাই সে গ্লাস ছেড়ে বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে অর্ধেক বোতল ওয়াইন খেয়ে নিল। সাথে সাথে মাথা ঝিমঝিম করে উঠল। আসলে অভ্যেস নেই তো, তাই এমনটা হয়েছে। তাসফিন 2 হাতে মাথা চেপে ধরে নিজেকে সামলাতে ব্যস্ত। ঠিক এমন সময় বিছানার উপর থাকা ফোনটা বেজে উঠল। তাসফিন উঠে গিয়ে ফোনটা রিসিভ করলো। তার বাবা রশিদ খান ফোন করেছেন। তাসফিন কল রিসিভ করে কানে ধরতেই রশিদ খান ছেলেকে ধমকে উঠলেন। কি হয়েছে তোমার তাসফিন? বাবা মাকে কি ভুলে গিয়েছো? ফোন করো না, আমি ফোন করলেও ধরো না কেন? ব্যস্ত ছিলাম। মিথ্যা বলো না। তুমি কিছু জানাও না বলেই ভেবো না আমি কিছু জানি না। একটু আগে অনিকের বাবার সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন অনিককে পুলিশ ধরেছে। আমি জানি অনেক যা করেছে তা ওর নিজের বুদ্ধি নয়। তুমি ওকে যা বলেছো ছেলেটা তাই করেছে। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, কিন্তু অনেক ভাই আমার পুরো কাজটা করতে পারেনি। প্রিনিশা নামক মেয়েটার গায়ে কলঙ্ক লাগাতে পারেনি। তাসফিনের এমন বেপরোয়া কথা শুনে রশিদ খান আরও রেগে গেলেন। বললেন, তাসফিন, আমি তোমাকে বহুবার না করেছি কোনো মেয়ের জীবন নষ্ট করো না। তিতলির সাথে যা হয়েছে তাতে প্রিন্সার কোনো দোষ নেই। ও হয়তো এখনো জানেও না এই বিষয়টা। তুমি ওর ক্ষতি করো না। রশিদ খানের কথায় পাত্তা দিল না তাসফিন। ঠোঁটের কোণে ক্রুড হাসি ফুটিয়ে বলল, রায়ানের কলিজার টুকরা ওর ফুফাতো বোন প্রিনিশা। নিজের বোন না থাকায় প্রিনিশাকে সবসময় আগলে রেখেছে। আর তাই যখন আমি প্রিনিশাকে কলঙ্ক দিব, তখন রায়ান বুঝতে পারবে একজন ভাইয়ের কতটা যন্ত্রণা হয় বোনের সাথে এমন কিছু ঘটলে। শিক্ষা হবে ওর। না তাসফিন, আমি চাই না তুমি মেয়েটার ক্ষতি করো। ও নির্দোষ। কিসের নির্দোষ বাবা? প্রিনিশার বাবা কি বলেছিল তা কি তুমি ভুলে গেছো? ছেলের কথায় রশিদ খানের চোখে অতীতের কিছু দৃশ্য ফুটে উঠল। তিতলির ধর্ষণ কেস যখন পুলিশের হাতে পৌঁছায়, তখন তারা অভিযুক্ত রায়ানকে অ্যারেস্ট করতে চান। সেদিন বাসায় গিয়ে পুলিশ রায়ানকে পায়নি। তবে প্রিনিশার পরিবারের সবাই সেদিন রায়ানদের বাড়িতে উপস্থিত ছিল। তখন পিয়াল সাহেব পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন, আমার মনে হয় রায়ান এমন কোনো কাজ করতে পারে না।
আরে মেয়েটার সাথে তো ওর বিয়ে ঠিক ছিল, তার সাথে এমন করবে কেন? আমার তো মনে হয় মেয়েটার চরিত্রে সমস্যা ছিল, আর তার এমন নির্মম ঘটনা স্বীকার করছে না। নষ্ট মেয়ে একটা। সেদিক পিয়াল সাহেবের বলা প্রতিটা কথা তাসফিনের কলিজায় আঘাত করেছিল। পিয়াল সাহেব একজন নামকরা উকিল ছিলেন, তাই অনেক কৌশল তিনি জানতেন, আর সেগুলো অবলম্বন করে তিনি বাঁচিয়েছিলেন রায়ানকে। এছাড়াও রায়ান যে এই ঘটনার সাথে জড়িত তার কোনো জোরালো প্রমাণ পুলিশ পায়নি, তাই রায়ান খালাস পেয়ে যায়। ঘটনাগুলো মনে করে রশিদ খান দীর্ঘশ্বাস ছাড়লেন, বললেন, কেউ আমার ক্ষতি করলে আমরা পাল্টা তার ক্ষতি করতে পারি না। তাসফিন, তুমি চলে এসো। আমি চাই না তুমি ওইখানে থেকে প্রতিশোধের আগুনে জ্বালো। তাসফিন বাবার কথার উত্তর দিল না, বলল, আমি আমার কাজ শেষ করেই ফিরবো বাবা, আমার জন্য ভেবো না, মায়ের খেয়াল রেখো। বলেই তাসফিন কল কেটে দিল। এক হাতে নিজের চুল টেনে ধরে বিছানায় বসল। ডায়াল করলো মেঘলার নাম্বারে। কয়েকবার রিং হতেই কল রিসিভ হলো। বলো তাসফিন। আমাকে একটা হেল্প করো। কি হেল্প? প্রিনিশা এখন কোথায় আছে তা জেনে আমাকে জানাও। প্রিনিশা তো নিজের বাড়িতে আছে, মানে শ্বশুর বাড়িতে। ও, ঠিকানাটা আমাকে পাঠাও, আমি নিজে যাব। মেঘলা ঘাবড়ালো তাসফিনের কথা শুনে। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি প্রিনিশাকে কিডন্যাপ করবে? হাসলো তাসফিন, বলল, আমি কি করব তা আমাকে বুঝতে দাও, তোমাকে যেটুকু বলেছি সেটুকু করো। মেঘলা আর কথা বাড়ালো না, ঠিকানাটা দিল। এরপর আমতা আমতা করে মেঘলা বলল। কথাটা শুনে তাসফিন খুশি হলো, বলল, এটা তো ভালো খবর। বলেই কল কেটে দিল। উঠে দাঁড়ালো বিছানা থেকে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখে নিল। এরপর বের হয়ে গেল বাসা থেকে। ঘড়িতে বাজে রাত 11টা। আজানের ভিলার সামনে এসে তাসফিন নিজের বাইক থামালো। ভালো করে কিছুক্ষণ তাকিয়ে রইল ভিলার দিকে। মনে মনে বলতো, আমি তো সরাসরি ভিলার সামনে চলে এলাম, কোনো গার্ড ফার্ড তো দেখলাম না। অথচ এতদিন যে গাধাগুলোকে পাঠিয়েছিলাম সবগুলো বলেছিল কতগুলো লোক ভিলায় বাইরে দাঁড়িয়ে থাকে, হয়তো দিনের বেলা গার্ড থাকে। যাক, ভালোই হলো রাতের দিকে এসে ওসব ঝামেলা পোহাতে হয়নি। তাসফিন ধীরে ধীরে বাইক থেকে নেমে দেওয়াল টপকে ভেতরে গেল। কৌশলে পাইপ বেয়ে উঠল দোতলার বারান্দায়। থাই গ্লাসের দরজাটা খোলাই ছিল ফলে তাসফিন অতি সতর্কতার সাথে ভেতরে ঢুকলো। দেখলো রুমটা ফাঁকা। তাসফিন ভালো করে রুমটা দেখে নিল। এরপর অনুশ্রীকে ভিলার ঠিকানা পাঠিয়ে লিখল, তোকে পাঠানো ঠিকানাতে 1 ঘন্টার মধ্যে লোকজন নিয়ে হাজির হবি। পারলে তোর জার্নালিস্ট ভাইকেও আনবি। নিউজের হেডলাইন যেন আজকের ঘটনাটা হয় সেটা বলে রাখবি। মেসেজটা পাঠিয়ে তাসফিন বের হলো রুম থেকে। পাশাপাশি দুটো রুম তাসফিন দেখলো পাশের রুমের দরজা বন্ধ, অর্থাৎ ভেতরে কেউ আছে। কে? প্রিনিশা নাকি? তাহলে কি এটা প্রিনিশার বেডরুম? কথাগুলো ভাবতে ভাবতে তাসফিন দরজায় টোকা দিল। কয়েকবার টোকা দেওয়ার পরই দরজা খুলে গেল, অর্থাৎ এতক্ষণ তাসফিন শুধুই নক করছিল। তাসফিন ধীর পায়ে রুমের ভেতরে এলো। দেখলো বেডে দুজন মানবী পাশাপাশি ঘুমিয়ে আছে। তাসফিন ভ্রু কুচকে ফেললো দুজনকে দেখে। একজন প্রিনিশা হলে অপরজনকে ভাবে তাসফিন। এরপর এগিয়ে যায় বিছানার কাছে, পকেট থেকে ক্লোরোফর্ম বের করে রোমালে নেয়। এরপর ভালো করে দুজনকে পর্যবেক্ষণ করে। দুজনই মেয়ে, এর মানে একজন প্রিনিশা নিশ্চিত। আপাতত প্রিনিশাকে চিনতে হবে। কথাটা ভেবেই তাসফিন দুজনের মুখ দেখার চেষ্টা করলো, কিন্তু রুম অন্ধকার থাকায় ঠিক করে দেখতে পেল না। হঠাৎ একজন পাশ ফিরল। অন্ধকার রুমে বাহির চাঁদের আবছা আলোয় তাসফিন বুঝলো সে প্রিনিশা নয়, তাই রুমালটা নিয়ে গিয়ে তার মুখে চেপে ধরল। মুহূর্তের মাঝে সেই জ্ঞান হারালো। তাসফিন ক্রূর হাসি দিল। এরপর অপর পাশে এসে প্রিনিশার হাত ধরল। আলতো করে চুমু খেতেই আটকে উঠল প্রিনিশা। ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিতেই তাসফিন হাসল, বলল, লাভ নেই প্রিনিশা, তুমি আমার হাত থেকে আজ বাঁচতে পারবে না। আজ আমি তোমার ঠিক সেই অবস্থা করব যা তোমার ভাই করেছিল আমার বোনের সাথে। কথাটা বলেই তাসফিন ঝাঁপিয়ে পড়ল প্রিনিশার উপর। এক ধাক্কায় প্রিনিশা তাসফিনকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। অন্ধকারে লাইট জ্বালানোর জন্য সুইচ বোর্ড খুঁড়তে শুরু করলো। তাসফিন পেছন থেকে এসে হাত ধরে ফেলে, বলে, এত বছরের অপেক্ষার পর এই দিনটা এসেছে, কি ভেবেছো এত সহজে ছেড়ে দিব? কথাটা বলেই তাসফিন প্রিনিশার ওড়নাতে হাত দেয়। আবারও বলে, আমি তোমাকে ছেড়ে দিতাম, কিন্তু তোমার বাবার বলা কিছু কথার দাম আজ তোমাকে দিতে হবে। কথাটা বলেই প্রিনিশাকে বিছানায় ছুঁড়ে ফেললো তাসফিন।
হাতের উল্টো পিঠ দিয়ে নাকের ডগায় হালকা ঘষল। একে একে নিজের সমস্ত ক্রাইম স্বীকার করার পর তাসফিন প্রিনিশার কাছে মুখ এগিয়ে নিতেই লাইট জ্বলে উঠল। তা দেখে ভ্রু কুঁচকে ফেলে তাসফিন। চাপসা দৃষ্টি ধীরে ধীরে পরিষ্কার হতেই দেখলো এতক্ষণ যাকে সে প্রিনিশা মনে করেছিল সে প্রিনিশা নয়, অন্য কেউ। কিন্তু কে? মেয়েটার মুখে টেপ লাগানো এবং চুলগুলো এলোমেলো হয়ে থাকার ফলে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তাসফিন বিছানা থেকে উঠে দাঁড়ালো, ধমকের সুরে জিজ্ঞেস করলো, কে তুমি? তখন রুমে উপস্থিত হলো আজহার এবং পুলিশ কমিশনার। তাসফিনের চোখ জোড়া বড় বড় হয়ে গেল তা দেখে। বলল, তুমি? আজহান তাসফিনের চোখে তাকিয়ে জবাবে বলল, আমি তোর জম। কি ভেবেছিলে আমার অনুপস্থিতিতে আমার বউয়ের ক্ষতি করবে? এত সহজ সবটা। গত 7 বছরে ওর গায়ে কাটার আঘাত পর্যন্ত রাখতে দেয়নি আমি। যতদিন আছে বিপদ প্রিনিশাকে ছুঁতেও পারবে না। আজহানের কথা শেষ হতেই হুঙ্কার দিয়ে ওঠে তাসফিন। বলে, কে তুমি তা আমি জানি না, কিন্তু আমি যা করেছি তা ভুল নয়। তোমার বোনের সাথে যদি কেউ এমন কাজ করতো তখন তুমি কি করতে? নিশ্চিত হাতে চুরি করে বসে থাকতে না? আমিও থাকিনি। আমার সাধ্যে যতটুকু করা যায় সব করেছি, আর এতে আমার কোনো গিল্টি ফিল নেই। তাসফিনের কথা শেষ হতেই আজহান সজোরে এক চর বসিয়ে দেয় ওর গালে। ছিটকে গিয়ে দূরে পড়ে তাসফিন। কয়েকজন পুলিশ এসে তাসফিনের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। পুলিশের সাথে যাওয়ার সময় তাসফিন আর চোখে আজহানের দিকে তাকিয়ে বলে, আমি আমার বোনের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ ঠিক নিব। কথাটা শুনে আজহান এগিয়ে যায় তাসফিনের সামনে, পকেটে হাত গুজে বলে, আমি নিজের সত্য খুঁজে বের করব, আর এতে যদি রায়ান দোষী হয় তবে সে শাস্তি পাবে। তোমার বোনের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আমি নিজে লড়ব, কিন্তু সেটা তোমার মতো কারো জীবন ধ্বংস করে নয়, বরং আসল অপরাধীদের শাস্তি দেওয়ার মাধ্যমে। আজহানের কথা শুনে ফুস করে উঠল তাসফিন। সে জানে তার প্রতিটা অন্যায়ের প্রমাণ পুলিশের কাছে আছে। সে নিজে কিছুক্ষণ আগে সবটা স্বীকার করেছে, এমনকি সিনহার কথাও। তাই তাসফিন জানে তার বাঁচার উপায় নেই। সে চায়ও না নিজের সাফাই গাইতে, তাই সে চুপচাপ পুলিশের সাথে চলে যায়। তাসফিনকে নিয়ে যাওয়ার পর কমিশনার আজহানকে উদ্দেশ্য করে বলে, আপনার মতো সাপোর্টিভ হাজবেন্ড প্রতিটা মেয়ে ডিজার্ভ করে। আজকালকার ছেলে মেয়েদের মাঝে বিশ্বাস জিনিস বলতে কিছুই নেই, কিন্তু আপনি ভিন্ন প্রকৃতির, আর তাই আমার তরফ থেকে একটা ছোট্ট ধন্যবাদ আপনাকে। কমিশনারের কথার উত্তরে আজহান হালকা হাসে। এরপর তিনি হ্যান্ডশেক করে চলে যান। কমিশনার যাওয়ার পর আজহান বেডের পাশে গিয়ে পানি ঝাপটা নিয়ে রিজবির ওপর পানি ছুঁড়ে মারে। হুড়মুড় করে উঠে বসে রিজবি। চারদিকে ভালোভাবে তাকিয়ে জিজ্ঞেস করে, তাসফিন কোথায় স্যার? উত্তরে আজহান কটমট দৃষ্টিতে তাকায়, বলে, তোমাকে বলেছিলাম না নিঃশ্বাস বন্ধ করে রাখতে রুমাল চাপতের সময়? কথা চলনি কেন? আজহানের ধমক শুনে রিজবি মুখটা কাচুমাচু করে ফেলে, বলে, আমি শ্বাস আটকে রেখেছিলাম স্যার, কিন্তু হঠাৎ করে আমার হাঁচি আসে, আর তখনই বদমাইশটা আমার মুখে রুমাল চেপে ধরে। কোন রকমে বেঁচে গেছি স্যার। কথাগুলো শুনে হতাশ হয় আজহান। এই রিজবিটা কোনো কাজ ঠিকঠাকভাবে করে না। আজহানকে চুপ করে থাকতে দেখে রিজবি উঠে দাঁড়ায়। রুমের এক কোনায় দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বলে, ওটা কে স্যার? প্রশ্ন শুনে আজহান তাকায় মেয়েটির দিকে। একটানে মুখ থেকে টেপটা খুলে দেয়, বলে, চিনতে পেরেছো এখন? রিজবি অবাক হয়ে মুখে হাত দিয়ে উচ্চারণ করে, মেঘলা। এই মেয়ের চাকরি তো বহুদিন আগেই চলে গেছে স্যার, এখানে কি করে? প্রশ্ন শুনে আজহান স্মিত হাসে, বলে, মেঘলা যেদিন প্রিনিশাকে কিডন্যাপ করে সেদিন ওকে পুলিশ অ্যারেস্ট করে, তবে অসুস্থ থাকে জেলে নিতে পারেনি। এরপর আমি যে মেঘলার সাথে কথা বলে দ্রুত চলে আসে। সেদিন মেঘলা রিলিজ পায় হসপিটাল থেকে। তখন জানতে পারে পুলিশের ব্যাপারটা। সব শুনেও আমার কাছে মাফ চায় এবং জানায় সে সিঙ্গেল মাদার, টাকার লোভে পড়ে তাসফিনের সাথে হাত মিলিয়েছে। সে বুঝতে পেরেছে নিজের ভুল, সে বাদে তার বাচ্চার কেউ নেই। আমি যেন তাকে ক্ষমা করে দেই। কথাটুকু বলে থামে আজহান। রিজবি চোখ ছোট ছোট করে মেঘলার দিকে তাকায়। তখন আজহান আবারও বলে, আমি ওর বাচ্চাটার কথা ভেবে একটা সুযোগ দিই। তখন মেঘলা আমাকে জানায় সে আমাকে সাহায্য করবে।
তাসফিনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করতে। এরপর আমি প্ল্যান সাজাই, সময় দিই সব কিছু নর্মাল হওয়ার জন্য। তাসফিনের কাছে মেঘলাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলি, আর তারপর মালয়েশিয়া যাওয়ার খবরটা ছড়িয়ে দিই। ব্যাস, কাজ অর্ধেক হয়ে যায়। মেঘলার মাধ্যমে তাসফিনকে এখানে নিয়ে আসি। পরবর্তীতে তাসফিন সমস্ত দোষ নিজ মুখে স্বীকার করে। সব শুনে রিজভি এক বিজয়ের হাসি দেয়, বলে, ফাইনালি স্যার সব আপদগুলো দূর হলো, একটা বাদে। শেষ কথাটা মেঘলার দিকে ইশারা করে বলে রিজভি। তখনই দুজন পুলিশ এসে তাদের সাথে মেঘলাকে নিয়ে যায়। যেতে যেতে মেঘলা আজহানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তা দেখে আজহান বলে, অন্যায় করলে শাস্তি পেতে হয়, তুমিও পাবে। তবে তুমি আমাকে সাহায্য করেছ এবং নিজের কথা রেখেছ, তাই তোমার বাচ্চার দিকে তাকিয়ে আমি তোমার শাস্তি কম করার জন্য উকিলকে রিকোয়েস্ট করতে বলবো। আজহানের কথা শুনে মেঘলার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তা দেখে আজহান দীর্ঘশ্বাস ছাড়ল। রিজভি বলল, স্যার সব বুঝলাম, কিন্তু আপনি এই পুরো প্ল্যানটা আমাকে আগে জানাননি কেন? এয়ারপোর্টে যাওয়ার সময় হুট করে গাড়ি ঘুরিয়ে ভিলায় আনলেন, আমি তো পুরাই ঘাবড়ে গিয়েছিলাম। কথাটা শুনে মুখ ভোতা করে ফেলল রিজভি। হঠাৎ করেই মনে পড়ল প্রিনিশার কথা। জিজ্ঞেস করলো, রিজার্ভ ভাবি কই স্যার? আর আমার বই বা কই? তোমার বইয়ের খবর আমি জানি না। একটু সময় নিয়ে আজহান আবারও বলল, মনে হয় আবারও তোমাকে কেউ চাকা দিল রিজভি। কথাটা বলে আজহান পকেটে দুহাত গুজে চলে গেল। রিজভি অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। দিকে রাতের নিস্তব্ধতা বিরাজমান, শীতল হাওয়া বইছে চারপাশে। সিনহা বসে আছে বিছানার ওপর। সেদিন বাড়ি ছেড়ে আসার পর সিনহার সাথে তার স্কুলের এক পুরনো ম্যামের দেখা হয়। তার নাম নিথি ইসলাম। তিনি সিনহার শারীরিক অবস্থা দেখে জোর করে সিনহাকে নিজের বাড়িতে আনেন। নিথি বেগমের ছেলে মেয়েরা দেশের বাহিরে লেখাপড়া করে। বছর 2 আগে তার স্বামী ইন্তেকাল করেছেন। বাড়িটাতে একাই থাকেন তিনি। ছোটবেলায় চাকরি সূত্রে সিনহার সাথে তার পরিচয় হয়। বেশ ছিমছাম পরিপাটি মেয়েটাকে বরাবরই পছন্দ ছিল নিথি বেগমের। সেদিন এতগুলো বছর পর সিনহাকে দেখে তিনি ভীষণ অবাক হয়েছিলেন। তবে যখন শুনেন সিনহার জীবনের গল্প, তখন একেবারেই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। নিথি বেগমের 3তলা বাড়িটির দোতলার একটি ফ্ল্যাটে সিনহাকে থাকতে দিয়েছেন তিনি। বাড়ির পাশেই রয়েছে একটা পার্লার। নিথি বেগমের পরিচিত পার্লারের মালিক, তাই সিনহার জন্য কাজের কথা বলতেই ভদ্রলোক রাজি হয়ে যান। সিনহা মাস শেষে যা বেতন পায় তা দিয়ে নিজের একার জীবন বেশ ভালোভাবেই চলে যাচ্ছে। সিনহার সবে 5 মাস 9 দিন চলছে। ইদানিং মাঝে মাঝে রাতে ঘুম হয় না মেয়েটার। কখনো কখনো ভীষণ দম বন্ধ লাগে। সিনহার বড্ড অসহায় হয়ে পড়ে তখন। ঢাকার মতো একটা এত বড় শহরে এত মানুষের মাঝে থেকেও নিঃসঙ্গতা ধীরে ধীরে হ্রাস করছে মেয়েটাকে। আজও ঘুম আসছে না সিনহার, মোটা বড্ড খারাপ। মা বাবার কথা মনে পড়ছে। দুপুরে মাকে ফোন দিয়েছিল সিনহা। শায়না বেগম বড্ড কেঁদেছেন। সিনহা তাতে রিয়াক্ট করেনি। মাকে জানিয়েছে সে ভালো আছে। মা বাবার কাছে ডিভোর্সি মেয়ে সে গলার কাটার সমান তা ভালো করেই বুঝেছে সিনহা। আসার সময় ডিভোর্স ব্যাপারটা সাথে করে নিয়ে এসেছে সে। ইচ্ছে আছে একদিন তাসফিনের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলে ডিভোর্স ব্যাপারটা মুখের উপর ছুঁড়ে মারান। তবে এর জন্য সিনহার সময় প্রয়োজন। নিজেকে শক্ত করতে হবে, চোখের পানিকে নিজের শক্তি বানাতে হবে। কথাগুলো ভাবতে ভাবতেই সিনহা ফোনটা হাতে নিল। ওয়াইফাই কানেক্ট করে ফেসবুকে ঢুকতে একটা ভিডিও নজরে এলো। দ্রুত শোয়া থেকে উঠে বসলো সিনহা। ভালো করে ক্যাপশনটা পড়তেই সিনহা আটকে উঠল। ডক্টর তাসফিনকে আজ মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক মেয়ের ওপর নির্যাতন এবং মার্ডার কেসের অভিযোগ উঠেছে ডক্টর তাসফিনের বিরুদ্ধে। নিচে পুলিশ কমিশনারের বলা বয়ান ও লোকেশন শেয়ার করা হলো। পড়া শেষে সিনহার চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। তাসফিনের মুখটা দেখে সিনহার আজ মায়া হলো না, খারাপও লাগলো না, শুধু বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সিনহা জানতো একদিন তাসফিন তার ভুলের শাস্তি পাবে। প্রতিদিন জায়নামাজে বসে সিনহার প্রতিটা চোখের পানির কারণ ছিল শুধু তাসফিন। সিনহা ফোনটা রেখে উঠে দাঁড়ালো। জানালা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়ছে। সিনহা চাঁদের দিকে তাকিয়ে স্মিত হাসল। এরপর বিছানা থেকে ওড়নাটা নিয়ে ভালো করে মাথায় জড়িয়ে নিল। আলমারি থেকে পার্সটা নিয়ে নিঃশব্দে বের হলো বাড়ি থেকে।
বুকের মাঝে চাপা মৃদু ব্যথাকে উপেক্ষা করে সিনহা এগিয়ে চলল আজানের ভিলার ঠিকানায়। ফোনে একটু আগে সে ভালো করে ঠিকানাটার একটা ছবি তুলে নিয়েছে। 30 মিনিটের মাথায় সিনহা পৌঁছালো ঘটনাস্থলে। অনেক পুলিশ এবং সাংবাদিকের ভিড় ঠেলে সিনহা আড়ালে পুলিশ ভ্যানের কাছে গেল। তাসফিন এবং একজন কনস্টেবল মুখোমুখি বসে আছে ভ্যানে। তাসফিনের হাতে হ্যান্ডকাফ বা আশেপাশের হালকা আলোতে চকচক করছে। সিনহা ধীর পায়ে এসে ভ্যানের সামনে দাঁড়ালো। আচমকা তাসফিনের কেমন একটা লাগলো। ঘাড় ঘুরিয়ে চারিদিকে কাউকে খুঁজতে লাগলো। তা দেখে কনস্টেবল জিজ্ঞেস করলো, কি হয়েছে? এখানে কেউ এসেছে? কোনো মেয়ে? এদিকে কেউ আসবে না কেন? কি হয়েছে? না, আমার মনে হচ্ছে কেউ এসেছে। কে আসবে? হয়তো কোনো মেয়ে সাংবাদিক। তুই চুপচাপ বসে থাক, 10 মিনিটের মাঝে থানার উদ্দেশ্যে রওনা হব। কথাটা বলে কনস্টেবল সিগারেটটা পায়ে পিষ্ট আর ঝিমাতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে তাসফিনের অস্থিরতা কমল না। আজ এত পুরো মাস পর ওর মনে হতে লাগলো আশেপাশে নিশ্চয়ই সিনহা আছে। মেয়েটার শরীরের গন্ধ তাসফিন তীব্রভাবে অনুভব করতে পারছে। তাসফিনের ইচ্ছা করলো ভ্যান থেকে নেমে চারপাশটা ভালো করে খুঁজে দেখতে, তবে তা তো সম্ভব না। কথাটা মনে করে মাথা নিচে করে ফেলল সে। সিনহা এতক্ষণ তাসফিনের কর্মকাণ্ড দেখছিল। এবার সেই মৃদু স্বরে বলল, যাকে কলঙ্ক দিয়ে দুনিয়ার কাছে খারাপ প্রমাণ করেছেন তার উপস্থিতি আপনাকে ব্যাকুল করছে দেখি। তবে কি আমি ধরে নিব ক্ষণিকের জন্য হলেও আপনি আমাকে ভালোবেসেছিলেন? সিনহার কথাগুলো তাসফিন শুনল, তবে মুখ তুলল না। নিজের চোখ বন্ধ করে বলল, কলঙ্ক দিয়েছি ঠিকই, তবে নিঃস্ব করিনি, বেঁচে থাকার অবলম্বন দিয়েছি। একটু থেমে আবারও বলল, তাসের ঘর বেঁধেছিলাম, সব যে একদিন ভেঙে যাবে তা জানতাম। তবু এই মন কেঁদে গেছে প্রতিদিন। মস্তিষ্ক প্রতিশোধ চাইলেও হয়তো মন অন্য কিছু চেয়েছিল। কথাগুলো বলেই চোখ তুলে সামনে বসা কনস্টেবলের দিকে তাকালো তাসফিন। কনস্টেবল ঘুমিয়ে নাক ডাকছে, অর্থাৎ সে একটা কথাও শোনেনি। তবে সিনহা সব শুনেছে। সে এসেছিল তাসফিনকে হ্যান্ডকাপ পরা অবস্থায় দেখতে এবং আড়াল থেকে বলতে চোরের 10 দিন হলেও গৃহস্থের একদিনই যথেষ্ট। তবে কথাটা বলে ওঠা হয় না সিনহার। এতদিন পর সেই চিরচেনা কণ্ঠস্বর এবং এমন কিছু কথা শুনি সিনহার কথা আটকে যায়। তাসফিনের স্বরে অপরাধ বোধ ছিল কি? কথাটা ভাবাই সিনহাকে। এরই মাঝে পুলিশ কমিশনার এগিয়ে আসে, ফলে সিনহা চলে যায়। তাসফিন দীর্ঘশ্বাস ছেড়ে চাঁদের দিকে তাকায়, ক্রূর হেসে বলে, চাঁদের গায়ে যেমন কলঙ্ক আছে ঠিক তেমনই তার গায়েও কলঙ্ক আছে। তবে তাকে কলঙ্ক দিয়ে আমার আফসোস নেই, কেননা আমার দেওয়া এই কলঙ্ক তাকে অন্যের হতে বাধা দিবে। রাতের 2টা বাজে। ফিমা আর প্রিনিশা দাঁড়িয়ে আছে আজানের ফার্ম হাউসের পুলের সামনে। প্রিনিশার পরনে সাদা গোল জামা, ফিমা অবশ্য শাড়ি পরে আছে। বিয়ের পর থেকেই মেয়েটা শাড়ি পরে। প্রিনিশার সাথে আজ ফিমার প্রথম পরিচয় হলেও ফিমার আচরণে প্রিনিশার মনে হয়েছে বহুদিনের পরিচিত তারা। এর অবশ্য কারণও রয়েছে। আজান এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ফিমা প্ল্যান করে ওরা ঘুরতে বের হবে। প্রথমে তারা শপিংয়ে যায়, এরপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে। ফিমা ভীষণ ফ্রেন্ডলি হওয়া কিছুক্ষণের মাঝেই দুজনের মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। বিল পে করে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় প্রিনিশার কাছে রায়ানের ফোন আসে। রায়ান জানায় আজকের রাতটা যেন তারা ফার্ম হাউসে এসে থাকে। ভিলায় শর্ট সার্কিট হয়ে গেছে, ফলে কারেন্ট নেই। অগত্যা প্রিনিশা আর ফিমাকে এখানে আসতে হয়। এই ফার্ম হাউসে আসে প্রিনিশা প্রথম। খুবই ছিমছাম পরিপাটি করে সাজানো সবটা। সুইমিং পুলটা ফার্ম হাউসের পেছনের দিকে। জায়গাটা বেশ কিছু ছোট ছোট হালকা লাইট দিয়ে ডিভাইন করা। পুলের পানিতে পা ডুবিয়ে বসে আছে ফিমা। থেমে থেমে শীতল হাওয়া বইছে, যা পরিবেশটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। বেশ কিছুক্ষণ প্রকৃতি বিলাস করে ফিমা বলল, তোমার জীবনটা কত সুন্দর প্রিনিশা। আজান ভাইয়া তোমাকে কত ভালোবাসে। এমন একটা জীবনসঙ্গী তো প্রতিটা মেয়ে চায়। কথাটা শুনে স্মিত হাসি প্রিনিশা। আজ 13 বছরের সংসার জীবনে প্রিনিশার বলতে দ্বিধা নেই আজান আসলেই একজন জেন্টলম্যান। তবে তার আর আজানের সাংসারিক জার্নিটা সহজ ছিল না। আজানের জন্যই আজ প্রিনিশা একটা সুস্থ স্বাভাবিক জীবন পেয়েছে সমস্ত সুখ। কথাগুলো ভেবে তৃপ্তির শ্বাস নেয় প্রিনিশা।
রাতের হিমেল হাওয়া গায়ে মেখে বসে পুলের সাইডে রাখা চেয়ারে বলে, আমি জানি না তুমি আফসোস করো কিনা, তবে এটা সত্যি যে একটা সময় আসানকে আমার পছন্দ ছিল না। আমি ভাবতাম এতটা বয়সের গ্যাপ রয়েছে আমাদের, এর উপর আগে থেকে চিনি না কেউ কাউকে, এই সম্পর্কের ভবিষ্যৎ নেই, একদিন না একদিন আমরা আলাদা হয়ে যাব। আর এটাই হতো যদি না আজান শক্ত হাতে সবটা সামলাতো। হ্যাঁ, আমি শুনেছি তোমার আর ভাইয়ের গল্প। রিজভি আমাকে একদিন বলেছিল। রিজভির কথা উঠতেই প্রিনিশা জিজ্ঞেস করো, তুমি রেজি ভাইয়ের সাথে সুখে আছো তো? কথাটা শোনা মাত্র মুখ মলিন হয়ে গেল ফিমার। বলল, সুখে আছি কিনা জানি না, তবে বেঁচে আছি কোনো রকম। বাবা মার থেকে দূরে আছি এতগুলো দিন, ভীষণ কষ্ট হয় আমার প্রিনিশা। আমি কাউকে বলতে পারি না। একটা পুতুল খেলার সংসার করছি আমি, যেখানে আমি একাই চেষ্টা করছি সম্পর্কটাকে স্বাভাবিক করার। ফিমার কথা শুনে প্রিনিশার বুকটা ভারী হয়ে উঠল। বলল, রিজ ভাই তোমাকে ভালোবাসে আপু, হয়তো প্রকাশ করে না, কিন্তু ভালো ঠিকই বাসে। আমি ভাইয়াকে দেখেছি তোমাকে নিয়ে ভাবতে। তোমার কমফোর্টের জন্য ভাইয়া এই কয়েক মাসে বহু বাসা চেঞ্জ করেছে। হাসি ফিমা, বলে, বাসা চেঞ্জ করেছি নিজের কারণে। রাত বিরাতে মদ খেয়ে বাড়ি ফিরে আমি বাসার ভিতরে অ্যালাউ করি না, সারা রাত বাইরে থাকে। আশেপাশের মানুষজন দেখে, নানান কথা বলে, সেসব কানে গেলেই বাসা বদলা। কথাটা শুনে প্রিনিশা চুপ করে যায়। একটু সময় নিয়ে বলে, তুমি তাহলে আলাদা হয়ে যাও আপু। মনের মিল না থাকলে শুধু শুধু একটা সম্পর্ক কেন টানবে? আমি রিজভিকে বলেছি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে। হয়তো কাল পরশুর মধ্যে লয়ারের কাছে যাব আমরা। ডিভোর্সটা হয়ে গেলেও আমি লন্ডনে ফিরতে পারবো না। কথাগুলো বলে নীরবের চোখের পানি মুছে নেয় ফিমা। হালকা হেসে বলে, তুমি অনেক ভাগ্যবতী প্রিনিশা। সত্যি বলতে কি জানো, হাজব্যান্ড যদি ভালো না হয় তাহলে একটা মেয়ে শত চেয়েও সংসার করতে পারে না। ছোট থেকে ডিভোর্স, বিচ্ছেদ এসব পছন্দ করতাম না, অথচ দেখো কি হলো। তাচ্ছিল্যের সুরে শেষের কথাটা বলল ফিমা। এরপর উঠে দাঁড়ালো। বলল, আমি ফোনটা নিয়ে আসছি রুম থেকে। ফিমা যেতেই প্রিনিশা উঠে পুলের সামনে এলো। চোখ বন্ধ করতেই আজানের মুখটা ভেসে উঠল। প্রিনিশা ফোনে সময় দেখলো 2:30 বাজে। আজান নিশ্চয়ই এখন ফ্লাইটে, ফোনেও পাওয়া যাবে না তাকে, অথচ ভীষণ কথা বলতে ইচ্ছে করছে। প্রিনিশা মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তখনই কারো উপস্থিতি টের পেল। চোখ বন্ধ রেখেই বলল, প্রিনিশার কথার জবাব এলো না। ভ্রু কুচকে ফেলল মেয়েটা। পিছন ফিরতেই আজানকে দেখে চমকে উঠল। ভাবলো হ্যালুসিনেশন করছে, কিন্তু এ কি, আজান এগিয়ে আসছে। প্রিনিশা এবার ঘাবড়ালো, পেছানো শুরু করো, আর এক কদম পেছালেই পুড়ে পড়ে যাবে। ঠিক এমন সময় আজান প্রিনিশার হাত ধরে ফেলে। টান দিয়ে নিজের কাছে আনলে প্রিনিশা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি সত্যি এসেছেন? কিভাবে সম্ভব? আমি 1 ঘন্টা আগে আপনার কল করার ট্রাই করেছিলাম, ফোন অফ ছিল। ফোন অফ থাকলে আমি ফ্লাইটে আছি কে বললো? প্রিনিশা থতমত খেলো কথাটা শুনে। তা দেখে আজান বলল, আজ কি বলো তো? আমাদের বিবাহ বার্ষিকী। তাহলে কি? ভাবো। প্রিনিশা কিছুক্ষণ ভাবলে, তবে কিছুই খুঁজে পেল না। তা দেখে আজান প্রিনিশার দিকে ঝুঁকলো। প্রিনিশার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, আজ আমার জন্মদিন। প্রিনিশার চোখ বড় বড় হয়ে গেল। কথাটা শুনে বলল, আপনি আমাকে আগে বলেননি কেন? আগে বললে কি করতে? আপনার জন্য কেক বানাতাম অথবা কোনো গিফট নিতাম। এখন তো দুটোর একটাও হবে না, অনেক রাত হয়ে গেছে। কথাটা বলে মন খারাপ করলো প্রিনিশা। তা দেখে হাসলো আজান। প্রিনিশার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেই পকেট থেকে একটা চেইন বের করে। ডায়মন্ডের নীল লকেটের চেইনটা প্রিনিশার গলায় পরিয়ে দিতে দিতে বলল, আচ্ছা আমি তোমার কাছে কিছু চাই। হ্যাঁ বলুন। আজানের কথায় প্রিনিশার গাল দুটো লাল হয়ে গেল। মুখ জুড়ে ভর করলো একরাশ লজ্জা। কি বলবে, কিভাবে বলবে, কিছু জানা নেই মেয়েটার। এদিকে আজানের ঘাড়ে মুখ ডুবিয়ে রাখার ফলে টালমাটাল হয়ে যাচ্ছে প্রিনিশার অনুভূতিরা। তা বুঝতে পেরে মুখ তুলল আজান। প্রিনিশার চোখের দিকে তাকিয়ে বলল, আমার উত্তর কই? প্রিনিশা কিছু বলল না। আজানের বুকে মুখ লুকালো। তাতে আজান নিজের উপর উত্তর পেয়ে গেল। কোলে তুলে নিল প্রিনিশাকে। রাতের নিস্তব্ধতা কেটে ধীরে ধীরে আলোকিত হচ্ছে পৃথিবী। সকালের মিষ্টি রোদ প্রিনিশার চোখে মুখে পড়তেই চোখ মেলে তাকায় মেয়েটা। নড়াচড়া করতেই বুঝতে পারে ও কারো বুকের সাথে লেপ্টে আছে। ধীরে ধীরে চোখ তুলে প্রিনিশা তাকালো আজানের মুখপানে।
আজহান তখন গভীর ঘুমে মগ্ন। প্রিনিশা হঠাৎই লজ্জায় দুহাতে মুখ ঢেকে ফেলল। পেটের উপর থাকা আজহানের হাতটা সরানোর চেষ্টা করল কিছু সময়, কিন্তু পারল না। বেশ অনেকক্ষণ চেষ্টা করার ফলে আজহানের ঘুম হালকা হলো। ঘুম ঝরানো কণ্ঠে আজহান বলল, কি হয়েছে, এমন করছো কেন? আজহানের কথা শুনে প্রিনিশা ঢোক গিলল, বলল, হাতটা সরান। পারবো না, ডিস্টার্ব করো না, ঘুমাও। বলেই আজহান আবারও ঘুমিয়ে পড়ল। প্রিনিশা তাকিয়ে রইল আজহানের দিকে। একটা সময় প্রিনিশা নিজেও আবার ঘুমিয়ে পড়ল। এর একটু পরে আজহান হালকা চোখ মেলে এসির পাওয়ার বাড়িয়ে দিল। ফলে প্রিনিশার শীত করল ও আজহানের বুকের ভেতর ঢুকে যেতে লাগলো। তা দেখে হালকা হাসলো আজহান, চুমু খেলো প্রিনিশার কপালে। এরপর বাহু ধরে আবদ্ধ করে নিল প্রিনিশাকে। সকাল 7টা বাজে। ফিমা বসে আছে সুইমিং পুলের সাইডে, পাশে তার ফোনটা রাখা। ভোর রাত থেকেই ফোনটা অনবরত বেঁচে চলেছে। তা দেখেও ফিমা ফোনটা তোলেনি। কাল সারা রাত ফিমা অনেক কিছু ভেবেছে, নিজের কথা, রিজভির কথা, নিজের বাবা মার কথাও ভেবেছে। সবশেষে ফিমা ভেবেছে নিজের সংসারের কথা, যে সংসার শুরু হওয়ার আগেই ভেঙে যেতে বসেছে। সবে হয়তো 2-2.5 মাস বয়স তাদের বিবাহিত জীবনের, কিন্তু এই কয়েক মাসে ফিমা রিজভিকে ভালোবেসে ফেলেছে। তবে রিজভির আচরণে ফিমা তা প্রকাশ করেনি। রিজভি সবসময় আফসোস করে কেন সেদিন ভুল ঠিকানায় গিয়েছিল। যদি না যেত তবে জীবনের এত বড় একটা ভুল সে করতো না। এই কথাটা খুব করে আঘাত করে ফিমাকে। সে কারো জীবনের ভুল হয়ে থাকতে চায় না। তাই রিজভিকে বলেছে ডিভোর্সের ব্যাপারে লয়ারের সাথে কথা বলতে। যা শুনে রিজভি শুধুমাত্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছে। দেশে আসার পরের দিন থেকেই ফিমা দেখে আসছে রিজভির বেয়ারাপনা। তবে আজহানের সাথে কথা বলে ফিমা বুঝেছে রিজভি এমনটা ছিল না, হয়তো বিয়ের পরই এমন হয়েছে। আর তাই ফিমা চায় রিজভির জীবন থেকে চলে যেতে। চলে যাওয়ার কথা ভাবতেই ফিমার চোখ গড়িয়ে পানি পড়ে। মেয়েটা আড়ালে চোখের পানি মুছে নিতেই দেখে রিজভি এগিয়ে আসছে। উস্কো খুস্কো চুল, বিষণ্ণ মুখে রিজভিকে দেখে ফিমার মনে পড়ে কাল রাতের কথা। রাতে ফিমার রুমে গিয়ে রিজভিকে দেখতে পায়। এক কথায় 2 কথায় তাদের মাঝে কথা কাটাকাটি হয় এবং ফিমা বলে সে এখনই এখান থেকে বেরিয়ে যাবে। তবে রাত অনেক হওয়ায় পরে আর বাহিরে যায় না, পুল সাইডে এসে বসে থাকে। তখন থেকেই রিজভি ফিমাকে কল করছিল। ফিমার ভাবনার মাঝে রিজভি ফিমার কাছে এগিয়ে এসে রাগান্বিত স্বরে বলে, ফাইজলামও করছো আমার সাথে? রাত থেকে কয়টা কল করেছি কোনো হিসাব আছে? ধরনি কেন? জবাবে ভাবলেশীনভাবে ফিমা বলে, ইচ্ছে করেনি। এমন উত্তরে রিজভির রাগ বাড়ে, বলে, আমাকে কি একটু শান্তি দিবে না তুমি? এই 2 মাসে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছ। আমি আর পারছি না। এখন থেকে তুমি নিজের রাস্তায় চলো আর আমি আমার রাস্তায়। আজই যাব লয়ারের কাছে, চলো। কথাটা বলি ফিমার হাত শক্ত করে ধরে রিজভি, টেনে নিয়ে যায় নিজের সাথে। ফিমা রিজভির মুখপানে অপলক চেয়ে রয়। সকাল 10টা। ঘুম ভাঙে আজহানের। পাশে তাকিয়ে দেখে প্রিনিশা নেই। ভ্রু কুচকে সামনে তাকাতেই আজহান দেখে কোমর পর্যন্ত ভেজা চুলে প্রিনিশা আয়নার সামনে দাঁড়িয়ে কিছু করছে। পরনে একটা ব্ল্যাক কালারের 3 পিস। আজহান হালকা ঠোঁট বাঁকালো প্রিনিশাকে এই রূপে দেখে। উঠে ধীর পায়ে গিয়ে দাঁড়ালো প্রিনিশার পেছনে। আয়নায় আজহানকে দেখে প্রিনিশা পেছন দিক ফিরল, বলল, আপনি উঠে পড়েছেন? যাক ভালো হলো। শুনুন না, আমার গলার চেনটা খুঁজে পাচ্ছি না। কাল যেটা দিয়েছিলেন ওইটা কোথায় গেল বলুন তো? কথাটা বলেই প্রিনিশা চিন্তিত হয়ে পড়ল। আজহান চোখ গেল প্রিনিশার গলার দিকে। কিছু স্পষ্ট দাগ দেখা যাচ্ছে, যা হয়তো নজরে পড়েনি প্রিনিশার। আজহান সেদিকে তাকিয়ে প্রিনিশাকে আয়নার দিকে ঘোরালো। প্যান্টের পকেট থেকে চেইনটা বের করে পরিয়ে দিতে দিতে বলল, চেইনটি বিছানা ছিল বালিশের পাশে, তুমি খেয়াল করনি। ও। প্রিনিশা স্বস্তির হাসি দিল। এরপর আজহানকে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি ফিমা আপুর সাথে দেখা করে আসি। কথাটা বলেই প্রিনিশা চলে গেল। আজহান প্রিনিশার যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এদিকে প্রিনিশা পুরো বাসাটা খুঁজলো, কিন্তু ফিমাকে পেল না। পুল সাইডে গিয়ে ফিমার ফোনটা শুধু পেল। প্রিনিশার ভয় হলো ফিমাকে কি কেউ কিডন্যাপ করলো। কথাটা ভেবে দ্রুতই রুমে এলো প্রিনিশা।
আজান সবে শাওয়া নিয়ে বেরিয়েছে এমন সময় প্রিনিশা হন্তদন্ত হয়ে এসে বলল, ফিমাপুকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়নি তো আজহান? আপনি পুলিশকে কল করুন। হোয়াট? কি বলছো এগুলো? আমি ঠিক আছি, দেখুন আপুর ফোনটা আমি পুল সাইডে পেয়েছি, অথচ পুরো বাসায় কোথাও আপু নেই। আমার মনে হচ্ছে আপুকে কিডন্যাপ করা হয়েছে। আরে না, রেজবির সাথে আছে হয়তো। রেজবি ভাইয়া? কাল বেচারে বউয়ের শোকে পাগল প্রায় অবস্থা ছিল, তাই সাথে করে নিয়ে এসেছিলাম। হয়তো ওরা কোথাও ঘুরতে গেছে। না। কি না? ওদের সম্পর্কটা স্বাভাবিক নয় আহসান। আপনি তো জানেন কি পরিস্থিতিতে ওদের বিয়েটা হয়েছে। কালকে ফিয়াপু বলল খুব শীঘ্রই ওরা ডিভোর্স নেবে। আজান ভ্রু কুচকে ফেললো কথাটা শুনে, তবে কোনো কিছু বলল না। শার্ট পরতে পরতে বলল, চলো ভিলায় ব্যাক করি। আমরা একা যাব? আমরা একা আছি তো, একাই যাব। ওরা আমাদের না বলে চলে গেছে। আর চিন্তা করো না, আমি শিওর ফিমা রিজবির সাথে আছে। আজানের কথায় প্রিনিশার মন মানল না। ওর চিন্তা হতে লাগলো ফিমার জন্য। বেলা 11টায় আজান আর প্রিনিশা পৌঁছালো ভিলায়। প্রিনিশা ভিলার ভেতর ঢুকতেই দেখতে পেল ভিলাটা পরিপাটি। বিষয়টা অবাক করলো প্রিনিশাকে। ও আজহানকে জিজ্ঞেস করলো, রায়ান ভাই বলেছিল ভিলায় শর্ট সার্কিট হয়েছে, তাহলে সবটা এক রাতের ভেতরে ঠিক হলো কিভাবে? আজহান প্রশ্নটার উত্তর দিল না। পকেট থেকে ফোন বের করে প্রিনিশার হাতে দিল, এরপর বলল, এক গ্লাস পানি দাও, পিপাসা লেগেছে। প্রিনিশা নড়ল না নিজের জায়গা থেকে। তা দেখে আজহান বলল, পানি দাও, এরপর আমি বলছি সবটা। এবার প্রিনিশা চোখ ছোট ছোট করে তাকালো। তা দেখে আজহান বলল, অনেক লম্বা কাহিনী, সব শুনলে হয়তো তোমার খারাপ লাগবে। কেমন ঘটেছে বলুন তো আমায়। প্রিনিশার এতবার জিজ্ঞেস করায় আজহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে সবটা বলল প্রিনিশাকে। সব শুনেই প্রিনিশা থম মেরে রইল। তা দেখে আজহান প্রিনিশার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আমি সবাইকে শাস্তি দিয়েছি যারা তোমাকে কলঙ্কিত করতে চেয়েছিল। আমি তোমাকে তো আমার কথা রেখেছে, আর তাই আমি চাইব তুমি এইসব নিয়ে বেশি ভাববে না। যা হওয়ার তা হয়ে গেছে। কথাটা শুনেই প্রিনিশা বলল, সবকিছুর মাঝে সিনহার জীবনটা নষ্ট হয়ে গেল। সিনহার কথা বলার সময় প্রিনিশার চোখের কোণে পানি চিকচিক করলো, যা আজহানের নজর এড়ালো না। বলল, সিনহার জন্য রায়ান আছে। আমি মনে করি রায়ান যেহেতু এতগুলো বছর ধরে সিনহাকে ভালোবেসে গেছে, তাহলে এবার ওদের মিল হোক। তা শুনে প্রিনিশা বলল, রায়ান ভাইয়ের সাথে এত কিছু হয়েছে তার কিছুই আমি জানতাম না। তবে আমি সিনহার সাথে কথা বলবো, জানবো কি চায়। যদি সিনহা রায়ান ভাইকে বিয়ে করতে রাজি থাকে, তবে আমি আপনি মিলে ধুমধাম করে ওদের বিয়ে দিব। ঠিক আছে। ওদের কথার মাঝেই রায়ানের ফোন এলো। ফোনটা প্রিনিশার হাতে থাকায় ওই রিসিভ করলো। বলল, ভাই আমি প্রিনিশা। রায়ানের মুখে হাসি হাসি ফুটলো বোনের কণ্ঠস্বর শুনে। বলল, হ্যাঁ বল, কেমন আছিস? আমি ভালো আছি, তুমি? এই তো চলছে। তুমি আমার থেকে এত কিছু কিভাবে লুকিয়ে গেলে ভাইয়া? রায়ান একটু চমকালো এমন প্রশ্নে। প্রিনিশা কি তবে সবটা জেনে গেছে? আজহার সব বলে দিয়েছে। ভাবনাগুলো মাথা চাড়া দিল রায়ানের। এদিকে রায়ানকে চুপ থাকতে দেখে প্রিনিশা বলল, আমি সবটা শুনেছি ভাইয়া। আমাকে তুমি একবার বলতে তুমি সিনহাকে ভালোবাসো, আমি কিছু একটা ব্যবস্থা করতাম। প্রিনিশার কথা শুনে রায়ানের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রিনিশা আবারও বলল, আমি খুব দ্রুতই কিছু একটা ব্যবস্থা করব, তুমি চিন্তা করো না ভাইয়া। সিনহার জীবনটা আমি গুছিয়ে দেব। কথাটা বলেই প্রিনিশা কলটা কেটে দিল। ফোনটা আজহানের দিকে এগিয়ে দিয়ে বলল, আমি বাসায় বাবা মাকে এবং মামা মামিকে দাওয়াত করতে চাই আজহান। তাদের সাথে সব কিছু শেয়ার করা জরুরি। আমি চাই না রায়ান ভাইয়া আর কষ্ট পাক। অনেক হয়েছে প্রতিশোধের খেলা। সবাই মিলে বসে আসলে কি ঘটেছিল সেদিন এটা জানা যাবে বলে আমি মনে করি। ঠিক বলেছ। তাহলে কি বলেন, ডাকবো সবাইকে? প্রিনিশার প্রশ্নে আজহান আর চোখে তাকালো। বলল, তোমার সংসার, তোমার ঘর, যাকে ইচ্ছে ডাকো, আমাকে বলার কি আছে? কথাটা বলে আজহান চলে গেল। প্রিনিশার মুখে হাসি ফুটলো। এমন এক সংসারের স্বপ্নই তো প্রতিটা মেয়ে দেখে। দুপুর 1টা বাজে। সিনহা পার্লার থেকে আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে। শরীরটা খারাপ লাগছে। বাড়ি ফিরে রুমে এসে ফ্যান অন করতেই সিনহা দেখলো ফ্যান চলছে না। কি হলো ফ্যানের? সিনহা অনেকক্ষণ চেষ্টা করলো ফ্যানটা ঠিক করার, কিন্তু হলো না।
এই গরমে তো আর ফ্যান ছাড়া থাকা যায় না, তাই বাধ্য হয়ে নিধি বেগমের ফ্ল্যাটে এসে বেল দিল সিনহা। উদ্দেশ্য ফ্যানটা খারাপ হয়ে গেছে এটা জানানো। বেশ কয়েকবার বেল বাজানোর পর দরজা খুলল এক অচেনা যুবক। সিনহাকে দেখে যুবকটি জিজ্ঞেস করল, আপনি কে? আমি সিনহা, দোতলায় ভাড়া থাকি। নিধি ম্যাম আছেন? নিধি বেগমের কথা জিজ্ঞেস করতেই নিধি বেগম খুন্তি হাতে এগিয়ে এলেন, বললেন,